আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক, কথিত সাবেক সমন্বয়ক বা আন্দোলনের পুরোধা ব্যক্তিদের অন্যতম, যিনি আবার এই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপির নেতা নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন। তা একই সঙ্গে যেমন হাস্যকর, পাশাপাশি এর সঙ্গে নিরেট কোনো কোনো বাস্তবতাও জড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত নাহিদ ইসলামের মন্তব্যটি আপনারা যারা এর মধ্যে শুনেছেন বা দেখেছেন, তারা নিজের অজান্তেই খানিকটা হলেও অট্টহাসিতে মেতে উঠেছেন। তিনি মন্তব্য করেছেন যে রাজধানীর মিরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। মানে তার এই যে মন্তব্যটি, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? মব যে এখনো চলছে এটা তো অবশ্য সত্য, আগের চেয়ে কিছুটা কমলেও, কিন্তু এই যে নাহিদ ইসলাম, এদের মুখে এই মন্তব্য শোনার কোনো রুচি আছে আমাদের? মবের জনক কারা? কারা মবকে এইভাবে স্টাবলিশ করলো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে? আমরা তো সবই জানি। কেন এখন নাহিদ ইসলামরা এই কথা বলছেন? নাহিদ ইসলামরা তো আর সরকারে নেই। নাহিদ ইসলামদের গুরু, নাহিদ ইসলামদের যিনি অধিকর্তা ডক্টর ইউনূস তো এখন আর ক্ষমতায় নেই, এবং প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়ার ভয়েই সম্ভবত নাহিদ ইসলামরা এখন এই ধরনের মন্তব্য করছেন। তিনি কি বলেছেন আরেকটু ছোট করে শোনাই। বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে এমনটা আপনারা বলেছেন। তাহলে আপনারা আপনার সরকারের সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে, এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? সংকট হলে অন্যের ঘরে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। আহা, কি সুন্দর দেশ দরদি জনদরদি নেতার মতন বক্তব্য। আবার এই বক্তব্যের মাঝখান দিয়ে সূক্ষ্মভাবে ডক্টর ইউনূসকে সেভ করার চেষ্টা করা হচ্ছে যে মব তো এখনো চলছে, ডক্টর ইউনূসের সরকারের সময় হয়েছে, আপনারা অভিযোগ করেছিলেন তখন। তার মানে এগুলো ডক্টর ইউনূসের সময় যে সৃষ্টি হয়েছে, সমাজের পরতে পরতে ছড়িয়ে পড়েছে বিষ বৃক্ষের মতন, সেটি হালকা করার একটি অপচেষ্টা। কথাগুলো শুনতে বেশ ভালো লাগতেই পারে, কিন্তু মিরপুরের মাজারে যে হামলার ঘটনাটি ঘটলো, এর সঙ্গে কারা জড়িত? অনেক ক্ষেত্রে তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে জামায়াতের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত, এবং তাদের 3 জনকে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই যে নাহিদ ইসলামরা, এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের মধ্যে যে সাবেক কথিত সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তাদের যিনি তাত্ত্বিক গুরু ছিলেন, নানান ধরনের পরামর্শ দিয়ে এসেছেন শুরু থেকেই, তাদের চোখে যিনি সত্য দেখতে চেয়েছিলেন, সেই কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার কি বলছেন মিরপুরে মাজার হামলাকে কেন্দ্র করে? তিনি বলছেন যে এই হামলায় জামাতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের উপর দোষ চাপাচ্ছেন। মানে নিজেরা জামাত ইসলামের নেতাকর্মীরা যে আমাদের দেশের সাংস্কৃতিক কর্মীদের উপর একের পর হামলা করলো, দেশের সংস্কৃতির উপর হামলা করলো, সেটাকে তিনি মিন করে এটি বলতে চেয়েছেন যে এখন মাজারের উপর হামলা করা হচ্ছে। কি বলবেন নাহিদ ইসলামরা? 5 আগস্টের পরে সুপ্রিম কোর্ট এলাকায় মব সৃষ্টি করে বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা, সংবিধান ছুঁড়ে ফেলতে এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে মব সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা, যদিও বাধ্য করা নয় ইউনূস সরকারকে, এটি একটি নাটক ছিল ডক্টর ইউনূসের। বঙ্গবন্ধুর 32 নম্বরে মব সৃষ্টি করে বুলডোজার দিয়ে একবারে গুড়িয়ে দেওয়া, এবং সেদিন 2025-এর 5 ফেব্রুয়ারি এই নাহিদ ইসলামদের সহযোগী, অন্যতম সহযোগী
ডক্টর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছিল? আজ উৎসব হবে। আর এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি কি লিখেছিলেন ফেসবুকে? আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এদের লজ্জা শরম নাই যে মব নিয়ে এরা কথা বলে, মব স্টার, মবের জনক হয়েও দেশের সাংস্কৃতিক কর্মীদের উপর একের পর এক হামলা করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, যাত্রাপালা থেকে শুরু করে লালন উৎসব, নানান ধরনের আয়োজন বন্ধ করতে বাধ্য করা, হাজার হাজার মানুষকে মবের শিকার করে আহত করা, নিহত করা, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে প্রধান শিক্ষক কিংবা অধ্যাপক কাউকে তো বাদ রাখা হয়নি মবের আক্রমণ থেকে। জুতার মালা পর্যন্ত পরানো হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং 2025 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটি ছিল, যেখান থেকে আমাদেরকে হেফাজতে নেয়ার নামে আটক করা হলো, তার আগে যে মব সৃষ্টি করা হলো, কারা করেছিল? অবশ্যই সেখানে এই যে এনসিপির ইন্ধনে জামাতে ইসলামের নেতাকর্মীরা, তার সাথে বিএনপির নেতাকর্মীরাও ছিল, এটুকু আমরা জানি। সবাই মিলেমিশেই তো মব সৃষ্টি করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। অথচ এরা কখনোই, এরা এবং এদের যারা শক্তি হিসেবে কাজ করছিল, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব মিস্টার শফিক, তারা কখনোই এগুলোকে মব হিসেবে দেখতে চায়নি। বলেছে যে প্রেশার গ্রুপ, মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি ছিল এগুলা। অথচ সেই ডক্টর ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকও মবের শিকার হলেন। খুলনাতে গিয়ে প্রেস ক্লাবে তিনি মবের আক্রান্ত হলেন, 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। পরবর্তীতে বললেন না, এটা মব নয়, এটা তারা আলোচনা করতে এসেছিল। ডক্টর ইউনূস তো প্রথমেই বলে রেখেছিল যে ফ্যাসিস্ট উৎখাতে কথা বলো, সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী দোসরদের উৎখাতে কথা বলো, মব তো তোমার গ্রামে রয়েছে, তোমার ঘরের পাশে রয়েছে। কি ভয়ঙ্করভাবে উস্কানি দিয়েছিল এই ডক্টর ইউনূস। তো তাদেরই কি বলা যায়, যাই হোক, যা মুখে আসতে চাচ্ছিল সে তো বলা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এই নাহিদ ইসলাম এই কথাগুলো যখন সোমবার একটি অনুষ্ঠানে বলছেন, সেখানে আরেকটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লং মার্চ করা হবে। করুন লং মার্চ, আমরা তো চাই অবশ্যই। শুধু ভারত কেন, যেই রাষ্ট্রই হোক না কেন, আমাদের ন্যায্য দাবির উপরে যারা আঘাত করবে অথবা আমাদের ন্যায্যতা যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু এই যে ভারতের বিরুদ্ধে লং মার্চ করার কথা বলা হচ্ছে, ন্যায্য পানির হিস্সার কথা বলা হচ্ছে, এগুলো স্রেফ রাজনৈতিক বক্তব্য, আন্তরিকতা বিন্দু মাত্রও নেই। তারা তো বাংলাদেশ নিয়ে কখনো ভাবে না। এদেশে তারা রাজনীতি করছে, ভারত বিরোধিতা তাদের পুঁজি। সেই জায়গা থেকে ফারাক্কা বা গঙ্গার পানি কিংবা তিস্তার পানির কথা বলা হচ্ছে। কিন্তু যেই চুক্তিটি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদেরকে একেবারে আটকে ফেলা হলো গোপন মার্কিন চুক্তির মাধ্যমে, সেটি নিয়ে এই নাহিদ ইসলামরা একটা টু শব্দ করেছে বন্দর চুক্তি নিয়ে। টু শব্দটি উচ্চারণ করেছে কখনো করিডোর ইস্যু নিয়ে, যখন করিডোর ইস্যুটা খুব বেশি আলোচনায় ছিল। পুরোপুরি মার্কিন এজেন্ট হিসেবে এরা কাজ করছে, মার্কিন এজেন্ট হিসেবে এরা ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের সঙ্গে। এখনো একটা কথা পর্যন্ত বলেনি মার্কিন চুক্তির বিষয়ে। এরা আবার করবে এদেশে রাজনীতি, ক্ষমতা তো শেষ হয়ে গেছে। এরা তো স্রেফ জামাতের বি টিম হিসেবে এখনো টিকে আছে। যে নির্বাচনে তারা যে 6টি আসন পেল, জামাতের ভোট ছাড়া তারা এককভাবে কেউ জেতার সক্ষমতা রাখে, এগুলো তো পুরনো কথা। শুধু বলছি, এখনো পর্যন্ত জামাতের দয়ায়, জামাতের কৃপায়, জামাতের সহায়তায় এখনো পর্যন্ত তাদের অস্তিত্বটুকু রয়েছে, এটুকু থাকবে না আমরা নিশ্চিত। শুধু এদেশ নয়, পৃথিবীর যে রাষ্ট্রেই হোক,
যখন কেউ রাজনীতি করতে চায় সেখানে বসে সেই দেশের বিরুদ্ধে অবস্থান করে তাদের টিকে থাকার কথা নয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।